My dear students, you are most welcome to English first paper class on July 13, Tuesday. Today we will start Kumilla Board 2019. In the previous class, we have already done Sylhet Board 2019. Anyway, you take your diary, pen and pencil at the same time. In the meantime, we have got 40 students. That's enough. Now we will start question number 4, 5 and 6. In question number 4, there is fill in the gaps with clues, and question number 5, fill in the gaps without clues, and question number 6, it's rearranging. At first, we will start answer to the question number 4. You see in the screen. If you don't understand, you will ask me. তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এনিওয়ে, তো সবাই লিখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4. অ্যান্সার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? আচ্ছা, এনিওয়ে, তো উইল স্টার্ট জাস্ট নাও without wasting a single moment. We have already spent 10 minutes. Anyway, question number 4, it is about email. Email or electronic mail. Email, we know, everybody we know email. What is email? Email is the short form, but in complete form it is electronic mail. So we'll try to read out the passage. Email or electronic mail or email is the communication of textual messages via electronic means. এর অর্থ হচ্ছে ইমেইল অথবা ইলেকট্রনিক মেইল হচ্ছে এটা কমিউনিকেশন অফ টেক্সচুয়াল মেসেজ, মানে মূল কথা, আসল কথা, সংক্ষিপ্ত কথা। কমিউনিকেশন মানে যোগাযোগ, অফ মেসেজেস, মেসেজটা আদান প্রদান করা ভায়া ইলেকট্রনিক মিনস। এটা ইলেকট্রনিক মিনসের মাধ্যমে এই ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন করা সম্ভব। এটার নাম হয়েছে সংক্ষেপে ইমেইল, পুরোটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক ড্যাশ ইজ টেলেক্স। তাহলে অ্যানাদার, এখানে কিন্তু দুইটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো তোমার ইমেইল, তার মানে ইলেকট্রনিক মেইল, আর একটা হচ্ছে telex communication. Email is also one kind of communication and telex is also one kind of communication. So you see here second line, you look at second line, another mode of electronic communication is telex. Dash number A. Dash number A, you write down another communication or another mode of electronic communication is telex. এ নাম্বার ড্যাশে বসবে কমিউনিকেশন। আগেই তোমাদের বলেছিলাম ইমেইলও একটা ইলেকট্রনিক কমিউনিকেশন, টেলেক্স এটাও একটা কমিউনিকেশন। তাহলে এ নাম্বার ড্যাশে বসবে কমিউনিকেশন। এখানে কিন্তু ইমেইল এবং টেলেক্স এই দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়েছে। নেক্সট লাইন, টেলেক্স কমিউনিকেশন ড্যাশ নাম্বার বি ড্যাশ টার্মিনাল টু টার্মিনাল। টেলেক্স কমিউনিকেশন এটা কিভাবে সম্ভব? এটা হলো একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্রে কোনো বার্তা প্রেরণ, এটাকে বলা হয় টেলেক্স। যেমন একটা কেন্দ্র আছে তোমার ময়মনসিং আর একটা কেন্দ্র আছে আগারগাঁও, ঢাকার আগারগাঁও। তাহলে ময়মনসিং যে টেলেক্স কেন্দ্র, সেখান থেকে ঢাকার আগারগাঁও কেন্দ্রে সংবাদ প্রেরণ, মেসেজ প্রেরণ একটা মেশিন, সেই মেশিনের মাধ্যমে ময়মনসিংহ থেকে যে মেসেজটা পাঠানো হয় সেটা ঢাকার আগারগাঁও কেন্দ্রে ধরা পড়ে এবং ওখানে টেলেক্স অপারেটর সেটা প্রিন্টেড আকারে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পর
যে ট্যালেক্স এর জন্য অপেক্ষমান যারা আবেদনকারী যারা অপেক্ষায় ছিল তাদের নাম ধরে ডাক দেয় এবং সেই ট্যালেক্সগুলো বিতরণ করা হয়। আর ইমেইল এটা তোমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। তাহলে আমরা সেকেন্ড ড্যাশে কি পেলাম? ট্যালেক্স কমিউনিকেশন ইজ, বি নাম্বার ড্যাশে বসবে ইজ। ট্যালেক্স কমিউনিকেশন ইজ টার্মিনাল টু টার্মিনাল। টার্মিনাল মানে একটা কেন্দ্র, একটা নির্দিষ্ট স্থান, কেন্দ্র। এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে সংবাদ প্রেরণকে বলা হয় ট্যালেক্স কমিউনিকেশন। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে যাব। কেউ না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। থার্ড লাইনে চলে আসছি। ইমেইল, ইমেইল ড্যাশ ফ্রম ট্যালেক্স। এখানে কিন্তু ফ্রম তার মানে আগেই বলেছিলাম পার্থক্য করা বা পার্থক্য হওয়া। ইমেইল, ইমেইল ডিফার্স ড্যাশ নাম্বার সি, ইমেইল ডিফার্স ফ্রম ট্যালেক্স। তাহলে ইমেইল এবং ট্যালেক্স এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? ইমেইল ইমেইল ট্যালেক্স থেকে ডিফারেন্ট। ইমেইল ডিফার্স ফ্রম ট্যালেক্স অ্যাজ ইট, ডি নাম্বার দেখো, অ্যাজ ইট ড্যাশ মেসেজেস, অ্যাজ ইট জানানো হয়। এখানে দেখো বক্সের মধ্যে লেখা আছে কনভে, CONVEY, কনভে। তাহলে এখানে ড্যাশ নাম্বার ডিতে হবে কনভেজ, ড্যাশ নাম্বার ডিতে হবে কনভেজ। তাহলে আমরা সি নাম্বার থেকে আবার বলি, সি নাম্বার ড্যাশে হবে ডিফার্স, ইমেইল ডিফার্স ফ্রম ট্যালেক্স। তার মানে ইমেইল এবং ট্যালেক্স এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাজ ইট, ডি নাম্বার বললাম কি কনভেজ, ইহা জানিয়ে দেয় মেসেজেস ইউজার টু ইউজার, এক ব্যক্তি যে ব্যবহারকারী, একজন ব্যবহারকারী থেকে আরেকজন ব্যবহারকারীর মধ্যে যে মেসেজটা পৌঁছানো হয় সেটা হচ্ছে তোমার ইমেইল। তার মানে ইমেইল করার জন্য কোনো কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। নিজের যদি মডেম থাকে, তাহলে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে, এবং যদি ইমেইল নাম্বার থাকে তাহলে পার্সন টু পার্সন ইমেইল করা যায়। তাহলে এখানে আমরা ড্যাশ নাম্বার ডিতে বলেছি কনভেজ, অ্যাজ ইট কনভেজ, ইহা জানায়, কি জানায়? মেসেজেস ইউজার টু ইউজার, এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তি। তারপরে কত নাম্বার? সি, ই নাম্বার ড্যাশে হবে থ্রো ইউজিং কম্পিউটার, থ্রো THROUGS, থ্রো ইউজিং কম্পিউটার। এটা কত নাম্বার ড্যাশে বসবে? ই নাম্বারে। তাহলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি পর্যন্ত যে মেসেজটা নিজেরা ঘরে বসে মডেম ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, অথবা মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে যেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠানো হয় থ্রো কম্পিউটার, অথবা বর্তমান যুগে এখন মোবাইলের মাধ্যমেও ইমেইল এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ট্রান্সমিট করা যায়। নেক্সট লাইনে আমরা চলে আসছি। নেক্সট লাইন হচ্ছে এফ নাম্বারে হবে ডেস্টাইনড মেসেজেস আর সেন্ড। ডেস্টাইনড মেসেজেস আর সেন্ড, যে মেসেজটা নির্দিষ্ট করা হয়েছে, আমরা কত নাম্বার বললাম? এফ নাম্বারে। ডেস্টাইনড মেসেজেস, সে যেটা নির্দিষ্ট মেসেজ, যে মেসেজটা পাঠানোর জন্য নির্ধারণ করা হয়েছে। আমি যদি একটা ইমেইল করি তোমাদের যে কোনো একজনের কাছে, তাহলে দেখা যায় একটা আমাকে লিখতে হবে একটা সংক্ষিপ্ত মেসেজ। মেসেজ জিনিসটা কি? বাংলায় হচ্ছে এটা খুদে বার্তা। পুরো একটা ইতিহাস লেখা যাবে না, সংক্ষিপ্ত কথার নামই হলো এই ইমেইল মেসেজ। সংক্ষিপ্ত কথার মাধ্যমে কমিউনিকেশন করার নাম হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে ইমেইল। আমরা পরবর্তী লাইনে যাব। আমরা এফ নম্বরে বলেছি ডেস্টাইনড মেসেজেস, আমরা বললাম এফ নাম্বার ডেস্টাইনড মেসেজেস, এফ নাম্বারে হবে মেসেজেস। মেসেজেস আর ইউজ টু দ্য, কার কাছে? ওয়ালাইকুম আসসালাম। ইউজ টু দ্য সেম, কি হবে? কত নাম্বার কে বলতে পারবে? জি নাম্বারে। ব্যক্তি, ব্যক্তি ইংলিশ কি? এই যে টু দ্য সেম টার্মিনাল, এখানে সেম টার্মিনাল, সেম টার্মিনালে পাঠানো হয় যেখানে নির্ধারণ করা হয়েছে বা যেখানে পাঠানোর জন্য বলা হয়েছে। সেম টার্মিনাল, জি নাম্বারে কি বললাম? সেম। দ্য সেম টার্মিনাল হোয়ার অ্যান অপারেটর, যেখানে অপারেটর, এইচ নাম্বারে চলে আসছি আমরা, ডিস্ট্রিবিউটস ইট,
অপারেটর আগেই বলেছিলাম যে ময়মনসিংহ থেকে ঢাকার আগারগাঁও টার্মিনালে যে মেসেজটা চলে আসছে সেখানে কিন্তু সেখানে কিন্তু ট্যালেক্স অপারেটর একজন আছে। সেই ট্যালেক্স অপারেটর সেই মেসেজটা রিসিভ করার পর সেটাকে প্রিন্টেড আকারে সেটা একটা প্রিন্ট বের করে নেয়। তাহলে এখানে আমরা কত নাম্বার বললাম? 8 নাম্বারে বলছি ডিস্ট্রিবিউটস। অ্যান অপারেটর ডিস্ট্রিবিউটস, একজন অপারেটর সেটাকে বিতরণ করে, ইহাকে ইন এ প্রিন্টেড ফর্মে ইন ট্যালেক্সে কিন্তু প্রিন্টেড ফর্মে। আমরা কত নম্বরে বলছি? আই নম্বরে বলছি ফর্ম, FORM ফর্ম। আই নম্বরে কি বলছি? ফর্ম, FORM প্রিন্টেড ফর্ম। তার মানে হলো প্রিন্টেড ফর্ম মানে হচ্ছে ছাপানো আকারে। যে ট্যালেক্স অপারেটর থাকে সে এটাকে ছাপানো আকারে ডিস্ট্রিবিউটস কথাটা বলছিলাম 8 নাম্বারে। ডিস্ট্রিবিউট করে থাকে কার কাছে? হোয়ার টু দ্য পারসন ফ্রম হোয়ার ইট ইজ সেন্ট বাই সামবডি। যে ব্যক্তির কাছে এই মেসেজটা পাঠানো হয়েছে তার কাছে প্রিন্টেড আকারে সে বিতরণ করে। কে বিতরণ করে? অ্যান অপারেটর। আমরা চলে আসছি আই নাম্বারের পরে হচ্ছে আই নাম্বার ফর্ম, এটা বলেছি আই নাম্বারে বসবে ফর্ম, প্রিন্টেড ফর্ম। লাস্ট ড্যাশে চলে আসছি অন দা অপর পক্ষে। এতক্ষণ বললাম ট্যালেক্স কিভাবে বিতরণ করা হয়, তার মানে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে চলে আসলো, তারপরে সেই যে রিসিভ করলো সে তাকে বলা হয় ট্যালেক্স অপারেটর সেটা প্রিন্টেড আকারে বের করার পর যার কাছে সেটা আসছে তার কাছে সে বিতরণ করে। আচ্ছা, লাস্ট লাইনে চলে আসছি অপর পক্ষে ইংলিশটার জন্য একটা ফ্রেজ ব্যবহার করা হয়। তোমরা কি কেউ বলতে পারো? অপর পক্ষে এটা বোঝানোর জন্য একটা ফ্রেজ ব্যবহার করা হয়, কে বলতে পারবে? বলো। বক্সের মধ্যে লেখা আছে কিন্তু অন দা, তারপরে সি দিয়া শুরু, বলো একজনে। অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড তো ওখানে লেখা নাই, তাহলে অন দ্য কন্ট্রারি, CONTRARY, কন্ট্রারি। বক্সের মধ্যে লেখা আছে না, এই যে আমি কলম দিয়ে মার্কিং করতেছি, CONTRARY, এটা বসবে কোথায়? এই যে এখানে অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে ইমেইল ডেলিভার্স ইটস মেসেজেস ডিরেক্টলি in an individual's electronic mail boxes based on computer. ইমেইল কিভাবে পাঠানো হয় এটা যেহেতু একটু আগের, এটা মনে করো এই বইটা লেখা হয়েছে তোমাদের 3-4 বছর আগে দেখা যায় এই যে মেসেজগুলো, ইমেইলটা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে প্রেরণ করা হতো। এখন এটা এত তথ্য প্রযুক্তি এত আপ টু ডেট হয়েছে যে এখন কম্পিউটারের হেল্প ছাড়াই আমরা মোবাইলের মাধ্যমে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তি এই কমিউনিকেশনটা করতে পারে। তাহলে অন দ্য কন্ট্রারি লাইনটা আবার দেখি, অন দ্য কন্ট্রারি ইমেইল ডেলিভার্স ইটস মেসেজেস, ইমেইলের মাধ্যমে মেসেজগুলো ডেলিভার করা হয় ডিরেক্টলি, সরাসরি টু অ্যান ইন্ডিভিজুয়ালস ইলেকট্রনিক মেইল বক্স। একজন ব্যক্তির যদি ইমেইল নাম্বার থাকে তাহলে তার সেই ইমেইল বক্সে এসে জমা হয়। এবং এখানে একটা প্রাইভেসি, দেয়ার ইজ স্ট্রং প্রাইভেসি ইন ইমেইলে কিন্তু প্রাইভেসি থাকে, কারণ ওই ইমেইল নম্বর যদি আরেকজনে না জানে তাহলে সে ওই মেসেজটা দেখতে পারবে না। কাজেই এখানে একটা প্রাইভেসি মেনটেন করা হচ্ছে। আর ট্যালেক্সে কিন্তু প্রাইভেসি মেনটেন করা হচ্ছে না, যে ব্যক্তি অপারেট করে সে কিন্তু দেখে ফেলতেছে। আর ইমেইলে অন্য কারো দেখার কোনো স্কোপ নেই। আচ্ছা, আমরা তাহলে এখানে 10টা কমপ্লিট করেছি, তোমরা প্রথম থেকে মিলাও। ড্যাশ নাম্বার এ কমিউনিকেশন, মিলিয়ে নাও। ড্যাশ নাম্বার বি ইজ, ড্যাশ সি ডিফার্স, ডি নাম্বার কনভেজ, ই নাম্বার থ্রো কম্পিউটার, এফ নাম্বার মেসেজেস, জি নাম্বার সেম, এইচ নাম্বার distributes, I number form, and the last one is contrary.
লাস্ট ওয়ান ইজ কন্ট্রারি। আমরা এখন চলে যাব কোশ্চেন নাম্বার 5-এ। তোমরা সবাই লিখো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5। রাইট ডাউন everybody. You will start writing answer to the question number 5. Answer to the question number 5. তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমরা প্রথমে প্যাসেজটা দেখব এবং গ্যাপের স্থানে কি বসবে এটা আমরা ব্যাখ্যা সহ গ্রামাটিক্যাল রুলস সহ তোমাদের কাছে ব্যাখ্যা করব। কেউ যদি না বুঝতে পারো তো জিজ্ঞাসা করবে, এখানে ভয়ের কিছু নাই। যদি কেউ না জিজ্ঞাসা করো তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু টিচার হবে না, ক্ষতিগ্রস্ত হবে স্টুডেন্ট। আর প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি কখনো বিরক্ত হই না, এটা আমার বৈশিষ্ট্য। কাজেই তোমরা জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। আনসার দ্য কোশ্চেন নাম্বার 5। ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন alarming reports that world's climate is undergoing significant changes. এটা সাম্প্রতিক ঘটনার উপরে লেখা, কাজেই এটা তোমরা ভালো করে পড়বে। বোর্ডের কোশ্চেনগুলোতে সাধারণত সাম্প্রতিক ঘটনাবলীর উপরে প্রশ্ন বেশি আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং ক্লাইমেট চেঞ্জের উপরে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ এটা নিয়ে উদ্বিগ্ন। অনেক সময় দেখা যায় এটার সামিট অনুষ্ঠিত হয়। সামিট মানে হচ্ছে শীর্ষ বৈঠক, রাষ্ট্রপ্রধানদের নিয়ে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা দেখতে পাচ্ছে যে ক্লাইমেট মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের ফলে পোলার রিজিয়নে বরফ প্রচুর পরিমাণে গলে যাচ্ছে, প্রচুর প্রচুর লক্ষ লক্ষ টন বরফ প্রতিদিন গলে যাচ্ছে। আমরা সেকেন্ড লাইনে যাচ্ছি। অল দিস রিপোর্টস প্রোভাইড, সমস্ত রিপোর্টের মাধ্যমে আমরা একটা জিনিস পাই। কি পাচ্ছি সেটা? প্রোভাইড অল দিস, আবার দেখো অল দিস রিপোর্টস প্রোভাইড ড্যাশ এভিডেন্স, তার মানে স্ট্রং এভিডেন্স, একটা শক্তিশালী প্রমাণ, স্ট্রং এভিডেন্স। ড্যাশ নাম্বার এতে আমরা কি বললাম? স্ট্রং। পরবর্তী শব্দ এভিডেন্স। স্ট্রং এভিডেন্স মানে হচ্ছে একটা শক্তিশালী সাক্ষ্য বা প্রমাণ, একটা শক্তিশালী প্রমাণ আমরা পাচ্ছি ক্লাইমেট চেঞ্জের। কি সেটা? প্রমাণটা কি পাচ্ছি আমরা? স্ট্রং এভিডেন্স। তারপর দ্যাট, স্ট্রং এভিডেন্স দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার আর ইনক্রিজিং ডে বাই ডে। তার মানে ক্লাইমেট চেঞ্জ তার জিনিসটা কি? এক শক্তিশালী প্রমাণ পাচ্ছি দিনের পর দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত বছর আজকের দিনের কথাই চিন্তা করো। আজকে 13 জুলাই, ঠিক 2000 সালের 13 জুলাইয়ের যে তাপমাত্রা আর এক বছর পরে 2021 সালের 13 জুলাইয়ের তাপমাত্রা, এটা মানে রেকর্ড আছে আমাদের আবহাওয়া দপ্তরে। সেখানে দেখা যায় আজকের তাপমাত্রা বেশি। 2020 সালের 13 জুলাইয়ের থেকে 2021 সালের 13 জুলাই তাপমাত্রা আরও বেড়েছে। তাহলে এটাই একটা স্ট্রং এভিডেন্স আমরা পাচ্ছি। সেটা কি? আমরা বি নাম্বারে বললাম দ্যাট টেম্পারেচার্স আর ইনক্রিজিং ডে বাই ডে। আমরা সি নাম্বার ড্যাশের দিকে এগুচ্ছি। সি নাম্বার ড্যাশ, দিস ইনক্রিজ ইন গ্লোবাল ড্যাশ, দিস ইনক্রিজ, এই যে বৃদ্ধিটা, ইন গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোব শব্দের অর্থ কিন্তু পৃথিবী, ওয়ার্ল্ড এটার বিকল্প শব্দ। গ্লোব মিনস ওয়ার্ল্ড। তাহলে এখানে কি আছে? দিস ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই, বা এটা জাস্ট এটা প্যাসিভ ভয়েসের নিয়মে এখানে বাই বসছে। আমরা জানি প্যাসিভ ভয়েস হলে সেখানে বাই বসে। তাহলে লুক অ্যাট দিস লাইন অ্যাগেইন, দিস ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের বাংলা কি বললাম? বিশ্বের উষ্ণতা বৃদ্ধি। ওয়ার্মিং মানে উষ্ণতা। তাহলে এই যে ইনক্রিজ, বিশ্বের উষ্ণতা যে ইনক্রিজ করছে, ইজ কজড বাই, এর কারণটা কি? কজড বাই increased amount of carbon dioxide, increased amount of carbon dioxide। তার মানে সারা বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে যাব। কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য আর্থ, মানে সারা বিশ্ব জুড়ে, অ্যারাউন্ড দ্য আর্থ।
এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে, নট অনলি ইন আওয়ার কান্ট্রি অর নট অনলি ইন এনি পার্টিকুলার রিজন অফ দি গ্লোব, this increase in global warming is found everywhere in the world, in every nook and corner, every parts of the world. তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটা পৃথিবীর সব জায়গায়, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বত্র। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সর্বত্র। আমরা ই নম্বরে বললাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ই নম্বরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড শব্দ বসবে, দ্য ওয়ার্ল্ড দেওয়াই আছে, দ্য আর্থ বিশ্বের সর্বত্র এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। পরবর্তী লাইন, মোস্ট ক্লাইমেটোলজিস্টস, ক্লাইমেটোলজিস্টস এটা কঠিন শব্দ, এটা তোমরা কি কেউ বাংলা জানো? ক্লাইমেটোলজিস্ট মানে কি বলো একজনে। নিশাদ, হ্যাঁ গুড, থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। তাহলে এখানে আমরা এই লাইনটার অর্থটা কি পাচ্ছি? মোস্ট ক্লাইমেটোলজিস্ট, অধিকাংশ আবহাওয়াবিদরা বা জলবায়ু বিশারদ, জলবায়ু বিশারদগণ বিলিভ দ্যাট, কত নাম্বার ড্যাশ? এফ নাম্বারে, এফ নাম্বার হবে বিলিভ দ্যাট গ্রিন হাউস ইফেক্ট is likely, জি নাম্বারে likely the cause of this global warming। তাহলে বেশিরভাগ ক্লাইমেটোলজিস্টস বিলিভ দ্যাট, বেশিরভাগ আবহাওয়া বিজ্ঞানীরা, জলবায়ু বিশারদরা মনে করেন যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি কারণে, হ্যাঁ বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, এটা বলছি কিন্তু জি নাম্বারে। জি নাম্বারে কি বললাম? জি নাম্বারে বলছি ইজ লাইকলি, জি নাম্বারে বলছি কজ অফ গ্লোবাল ওয়ার্মিং, কজ অফ মোস্ট ক্লাইমেটোলজিস্টস বিলিভ দ্যাট, এখানে বিলিভ বলছি এফ নাম্বারে, তাহলে বিলিভ দ্যাট গ্রিন হাউস ইফেক্ট ইজ লাইকলি দ্য কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে বিশ্বের উষ্ণায়ন, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এর প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের কারণে এটা হচ্ছে। নেক্সট লাইন হচ্ছে ইট মে হার্ম হিউম্যান মানব জাতি, ইংলিশ কে বলতে পারবে? হিউম্যান বলো। নিশাদ তো একটা বলেছো, এবার আরেকজনে বলো। কেয়া, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা, শেষের দিকে আমাদের কিন্তু 40 মিনিট, প্রায় 10 মিনিটে শেষ করতে হবে। তাহলে হিউম্যান বিংস, এইচ নাম্বারে হবে হিউম্যান বিংস, মানব জাতি, হিউম্যান বিংস। আমরা পরবর্তী লাইনে যাব, আমরা কত নম্বরে বললাম? এইচ নাম্বারে বলছি হিউম্যান বিংস। সিরিয়াসলি দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি, ক্যাটাস্ট্রফি মানে সর্বোচ্চ পর্যায়ে, রিডিউস ম্যানকাইন্ডস এবিলিটি, শেষের দুইটা। আই নম্বরে হবে রিডিউস মানে কমিয়ে দিচ্ছে, মানে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। ক্যাটাস্ট্রফি মানে সর্বোচ্চ পর্যায়ে, কি কমিয়ে দিচ্ছে? ম্যানকাইন্ডস এবিলিটি, মানুষের সামর্থ্য, মানুষের কর্মক্ষমতা। আগেকার দিনে, এখন থেকে 40 বছর আগে একজন মানুষ যে পরিমাণ পরিশ্রম করতে পারতো, টায়ার্ড হতো না, যত ঘন্টা পরিশ্রম করতে পারতো, দেখা যায় সে মোটেই টায়ার্ড হয় নাই। কিন্তু সেই 40 বছর পরে আজকে সেই মানুষেরাই মানুষ বিদ্যমান, কিন্তু তারা সেরকম পরিশ্রম করতে পারছে না, কারণ এই যে গ্রিন হাউস ইফেক্টের ফলে তার যে এবিলিটি, এটা রিডিউস হয়ে যাচ্ছে। রিডিউস মানে কমে যাওয়া, রিডিউস হয়ে যাচ্ছে। এখন কি জয়েন করলো? তাজিন, আচ্ছা, এবিলিটি কমে যাচ্ছে। আমরা লাস্ট ড্যাশে ম্যানকাইন্ডস এবিলিটি, লাস্ট ড্যাশে পেয়েছি এবিলিটি, লাস্ট ড্যাশে পেয়েছি এবিলিটি, ম্যানকাইন্ডস এবিলিটি। ঠিক আছে, পলিউট হবে কেন? এখানে শেষের দুইটা আবার শোনো, শেষের দুইটা রিডিউস এবং একদম লাস্টেরটা হলো এবিলিটি। তার মানুষের এবিলিটিটাকে কমিয়ে দিচ্ছে। আবার জয়েন করেছে ফারজানা চৌধুরী, 2219, 20 তুমি এত পরে কেন? ঘুমিয়ে যদি থাকো 11টা পর্যন্ত, তাহলে পড়াশোনা করবা কখন? আচ্ছা, আমরা এখন দেখব রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা খুব মনোযোগ দিয়ে শোনো। রিয়ারেঞ্জ তোমরা বক্স করে নিয়েছো নিশ্চয়ই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে দেখো বক্স করা আছে,
বক্সের দুইটা সারি থাকবে, উপরের সারিতে থাকবে ম্যাথমেটিক্যাল ফিগার, ম্যাথমেটিক্যাল নাম্বার, নিচের সারিতে থাকবে রোমান ফিগার। আচ্ছা, তাহলে আমরা খুব দ্রুত শেষ করব, 10 মিনিট 8 মিনিট আছে আমাদের। তাহলে 1 নম্বর, নাম্বার 1 ইংলিশ ম্যাথমেটিক্যাল নাম্বার, উপরের সারিতে থাকবে, নিচের সারিতে থাকবে রোমান সংখ্যা, রোমান ফিগার। তাহলে 1 নম্বরের নিচে হবে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, 1899 সালে কাজী নজরুল ইসলাম। এটা কত নম্বরে আছে? 1x। দেখো 1x মানে কি? 1x হলো 9, 1x মানে 9। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? বর্ন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। এবার 2-এর নিচে হবে হি লস্ট হিজ ফাদার। হ্যাঁ, জন্মগ্রহণ করার তার বয়স যখন 8 বছর তখন সে তার বাবাকে হারিয়েছে। তাহলে 2-এর নিচে হবে 3। 2-এর নিচে রোমান সংখ্যায় লিখো 3, মানে 3টে আই, 3। আচ্ছা, সে জন্মের 6 বছর, 8 বছর 6 বছরের মাথায় তো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে হারিয়েছিলেন। আমাদের জাতীয় কবি বয়স যখন 8 বছর তখন সে তার পিতাকে হারিয়েছিল। এবং 11, তার বয়স যখন 8 বছর তখন কি হয়েছিল? হি শোড পোয়েটিক জিনিয়াস। 8 বছর বয়সে তার ভিতরে যে একটা কাব্যিক প্রতিভা, পোয়েটিক জিনিয়াস মানে কাব্যিক প্রতিভা, এটা প্রতীয়মান হয়েছিল। 3 নম্বরের নিচে হবে 1V। 3 নম্বরের নিচে 1V মানে হলো 4। অ্যাট দি এজ অফ 19 বছর বয়সে হি জয়েন্ট আর্মি। 19 বছর বয়সে সে আর্মিতে জয়েন করেছিল, ব্রিটিশ আর্মি। তখন ব্রিটিশরা এদের শাসন করে এবং তখন প্রথম বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের তারিখটা তোমাদের আমি নিশ্চয়ই আগে বলেছিলাম ক্লাসে, সেটা ছিল সেই 1914 থেকে 1918। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1914 থেকে 1918। তখন নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে জয়েন করেছিল। 3 নম্বর। 4-এর নিচে হবে ভি। ভি মানে হলো 5। 4-এর নিচে ভি। অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল ফিল্ড হি গেভ আপ দ্য সোর্ড ফর পেন। দেখো সিম্বলিক এক্সপ্রেশন মানে হচ্ছে রূপক অর্থে এখানে প্রকাশ করা হয়েছে। সে তরবারি ফেলে দিয়ে কলম হাতে নিল, তার মানে হলো সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিল এবং সে তার কাব্যিক প্রতিভা প্রকাশ পেয়েছিল 8 বছর বয়স থেকে, সে লেখালেখির কাজ শুরু করে দিল। 5 নম্বরে হবে 2। হি রোট এ লট অফ পোয়েমস, সংস, গজলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, নোভেলস এটসেট্রা। তিনি কি লিখেছিলেন? কবিতা লিখেছেন, গান লিখেছেন, গজল লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন এবং উপন্যাসও তিনি লিখেছেন। এবার 6 নম্বরে আমরা চলে আসছি। 6 নম্বরে হবে B22, তার মানে 7 নম্বর। দেখো 6-এর নিচে 7। ইন 1924, 1924 সালে কি হয়েছে? হি ম্যারিড প্রমিলা ইন কলকাতা। 1924 সালে দেখো 7 নম্বর লাইনে আছে ইন 1924 হি ম্যারিড প্রমিলা ইন কলকাতা। 1924 সালে তিনি কলকাতার একটা মেয়ে, সেই হিন্দু মেয়ে, তার নাম হলো প্রমিলা, তিনি তাকে বিয়ে করেছিলেন। আর নজরুলের মধ্যে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ এগুলো তিনি ভেদাভেদ করতেন না। পরবর্তী লাইনে চলে যাব। 7 নম্বরের নিচে হবে V1 মানে 6। 7 নম্বরের নিচে হবে V1 মানে 6। It was tragic that he had been suffering from a cruel disease since 1942 and remained paralyzed for the rest of his life. এটা অত্যন্ত দুঃখের বিষয় যে অত্যন্ত করুণ বিষয় যে আমাদের জাতীয় কবি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দিয়েছিল। সেই জাতীয় কবি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, তিনি
6 নম্বর লাইনে আবার দেখো যে তিনি 1942 সালে কঠিন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং তার এক সাইড প্যারালাইজড হয়ে যায়। ঠিক যেমন এখানে দুই সাইডই আসলে প্যারালাইজড হয়ে যায়। তোমরা শুনেছো বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত একজন পদার্থবিদ, তার নাম হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং মাত্র সেই 32 বছর বয়সে প্যারালাইজড হয়ে যায়, অথচ সারা বিশ্বে তিনি ছিলেন সবচেয়ে বড়। এই মাত্র 2-3 বছর আগে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমাদের যে ডক্টর ইউনুস এবং এই যে স্টিফেন হকিং একই সঙ্গে তাকে বারাক ওবামা তাকে পুরস্কৃত করেছিল। আমরা 7 নম্বরে পেয়েছি 6। আচ্ছা, এবার 8 নম্বরের নিচে হবে 8। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয় অ্যান্ড হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ ফ্রম কলকাতা ইন 1972। 1972 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে ফিরে আসলেন 72 সালের 10ই জানুয়ারি, তখন তিনি উদ্যোগ গ্রহণ করেন যে বাংলাদেশের এই একজন বিশ্বমানের একজন কবি, সে ভারতে পড়ে থাকবে কেন, তাকে বাংলাদেশে নিয়ে আসবো। তিনি 72 সালে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করলেন। 9 নম্বরের লাইনে হবে 10। দেন হি ওয়াজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। 9-এর নিচে হবে 10। 10 নম্বর লাইনটা কি? 10 নম্বর লাইনটা হলো বঙ্গবন্ধু তাকে দেশে ফিরিয়ে আনার পর তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দিয়েছিলেন। 10 নম্বর, লাস্ট ওয়ান, আমাদের সময় আছে মাত্র 1.5 মিনিট। 10 নম্বরে হবে সেন্টেন্স নাম্বার 1। হি ডায়েড অন 29 আগস্ট 1976 অ্যান্ড ব্যারিড ইন দ্য কম্পাউন্ড অফ ঢাকা ইউনিভার্সিটি। 1976 সালের, লুক অ্যাট দিস লাইন, 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ তার পাশেই নজরুলকে সমাহিত করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং অনেকে দেখেছো জাতীয় কবি নজরুলের মাজার, অনেকে দেখেছো শিল্পকলা একাডেমির পাশে চারুকলা শিল্প এটা হলো চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং টিএসসির মোড়ে আছে স্বোপার্জিত স্বাধীনতা যে ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতার যে ভাস্কর্য টিএসসির মোড়ে, সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে হেঁটে যেতে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, তার ঠিক মাঝখানে চারুকলা ইনস্টিটিউটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে তাকে দাফন করা হয়। আমাদের সময় অলরেডি শেষ, আমরা 3টাই কমপ্লিট করেছি। কাজেই তোমাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী দিন আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা প্রত্যেকেই শিখবে। আসসালামু আলাইকুম।